तो ले ले माँ, अब तो ले ले संजय का हाथ हाथों में। यही अर्जी करनी पड़ेगी माता रानी के आगे कि भैया भर दे झोली। अब मैं आपको बातों में बहलाना नहीं चाहता हूँ। আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, ভাই আমি জানি না মাতাজি, তুমি আমার ঝোলিটা শুধু ভরিয়ে দাও, বাস ঝোলিটা ভরিয়ে দাও অবশ্যই আনন্দে, ঝোলিটা ভরিয়ে দাও খুশিতে, ঝোলিটা ভরিয়ে দাও সম্পদে, বাস মোট কথা আমি আমার ঝোলিটা ভরা চাই। এটাই মাতাজির কাছে আমাদের সবার আবদার। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের প্রথম ভাগ একটা মানে লাস্ট বিগত কয়েকদিন ধরে আমার কাছে যারা এসছে তাদের কিছু কিছু কথা, তাদের কিছু কিছু বক্তব্য রাজু ও মমতা মিত্র একটু বয়স হয়েছে, দুজনই শারীরিক দিক দিয়ে এতটাই বিপর্যস্ত যে ওদের জীবনটা ডাক্তারখানা, পরীক্ষাখানা, ওষুধের দোকান। অর্থকড়ির তাদের অভাব নেই, কিন্তু তারা শারীরিক দিক দিয়ে এতটাই ভুগছে যে তাদের আমার কাছে আবদার, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই সঞ্জয় দা, আপনি কিছু একটা করুন। শারীরিক ও মানসিক পীড়া শ্যামল দোলই আমার কাছে আসে, বয়স কত হবে, 45 বছর বয়স। তাকে আমি বললাম যে প্রতিকার দাদা এটা নিলে ভালো হয়, অর্থনৈতিক সমস্যায় উনি ভুগছেন প্রচন্ড। তা আমি বললাম দাদা আজ থেকে 3 বছর আগে আমার বলতে পারেন আমার পকেটে সবসময় 50 লক্ষ টাকা থাকতো, মানে আমার কাছে থাকতো আর কি। আমি জানতাম না এই টাকা নিয়ে আমি কি করব, আমার রোজগার এত ভালো, কিন্তু এই 3 বছরের মধ্যে সঞ্জয় দা আমার সমস্ত টাকা চলে গেছে। কিছু ব্যবসায় চলে গেল, কিছু বড় কোম্পানিকে আমি ধার দিয়েছিলাম, সেই কোম্পানিগুলো উঠে গেল। আমার টাকা নষ্ট হয়ে গেল সঞ্জয় দা, এতটাই নষ্ট হয়ে গেল যে আজকে আমি নিঃস্ব। সে বলছে, লোকটা তো মিথ্যে কথা কেউ বলবে না যে বলবে আমার কাছে 50 লক্ষ টাকা ছিল আজ থেকে 3 বছর আগে। কেন মিথ্যে কথা বলবে, তাও আমার কাছে বলবে। রীতা মাইতি কর্ম করেন, উনি গৃহিণীও, কিন্তু উনি কাজকর্ম করেন কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির উনি কাজ করেন বড় একটা পোস্টে, যেখানে একটা মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে।
তুমি বলছেন সঞ্জয় দা, কোনো এক সময় ছিল আমি মাটিতে হাত দিলে সেখান থেকে শোনা, মানে কাজ কাজ আমার পেছনে ছুটতো, আমাকে কাজের পেছনে ছুটতে হতো না। কিন্তু আজকে খেলাটা উল্টো হয়ে গেছে সঞ্জয় দা। যারা আমার কথাতে ওঠা বসাও করতো, মানে বলতে পারি ব্যবসা পাওয়ার তো একটা ছিলই, তার আজকের ডেট আবার ফোন পর্যন্ত তুলতে চায় না। কপালের দোষ। সঞ্জয়দা, এভাবে আমি বাঁচতে চাই না, আমি সুষ্ঠুভাবে বাঁচতে চাই। এই বাধার মধ্যে, এই অশান্তির মধ্যে আর ভাল লাগছে না। মানুষের কর্ম ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। আমাকে ভাবতে হয়নি, এই হঠাৎ করে কি হয়ে গেল একটু দেখুন আমার ছক সঞ্জয় দা। এটা রীতাদির আবদার। এমন কি ঘটে গেল? গ্রহের চক্করে পড়ে গেল রীতাদি। যেখানে হওয়ার কাজগুলো হচ্ছে না, আর যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো শেষ পর্যন্ত এসে বিগড়ে যাচ্ছে। সন্টু ও শতাব্দী পাল বলতে পারেন, সন্টুদার শতাব্দী স্বামী স্ত্রী, একটি তাদের ছেলের বয়স হবে প্রায় 13-14 বছর বয়স। ভালোই ছিল সন্টুদা, একটা মোটামুটি একটা চাকরির সঙ্গে, ভালো একটা চাকরির সঙ্গে যুক্ত ছিলেন। আর শতাব্দী বাড়িতে স্টুডেন্টদের পড়িয়ে কিছু রোজগার হতো। স্বামী স্ত্রী দুজন মিলে দিব্যি ভালো ছিল, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। নিজস্ব বাড়ি পর্যন্ত আছে তাদের, কিন্তু অবস্থা এতটাই শোচনীয় যে কোনো কিছুই ভালো হচ্ছে না। শতাব্দীতে কিন্তু স্টুডেন্ট পাচ্ছে না, কমতে করতে মোটামুটি ক্লাস ফাঁকা। সন্টুদার চাকরি চলে গেল, যে চাকরিতে ঢুকেছে সেখানে মানে উনি নিজে বলছে তার থেকে মরে যাওয়া ভালো, এতটাই চাপ। আর ছেলে যে লেখাপড়ায় এতটা ভালো ছিল, তা স্কুল থেকে ডেকে পাঠাচ্ছে মা বাবাকে। এই অবস্থা। বলে কি হয়ে গেল সঞ্জয়দা? তাদের একটাই কথা, কেউ কি কিছু করে দিয়েছে? সঙ্গে সঙ্গে আমাকে জবাব দিতে হলো, জি হ্যাঁ, নজর দোষের শিকার হয়েছেন, হয়তো তুকতাকের শিকার হয়েছেন, হয়তো কেউ বেঁধে রেখে দিয়েছে আপনার সংসারকে। কিন্তু সঞ্জয়দা, আমরা তো কাউকে কিছু করিনি। আচ্ছা, হিংসের কথাটা শুনেছ? মানুষই কিন্তু মানুষের হিংসে করে। এই হিংসে, এই যে তোমরা সুখে ডাল ভাত খেয়েছিলে, খেয়ে তোমরা বেঁচেছিলে, সেটা হয়তো কেউ সহ্য করতে পারল না। মানুষে কিন্তু মানুষের ক্ষতি করে। মিনা কর্মকর আমার যুদ্ধ মন বলছে, টাইটেলটা ঠিক মনে করতে পারছি না। বলে সঞ্জয়দা, মানে ওনার বয়স হবে কত, মানে 50-এর কাছাকাছি, 50-55। আমি দেখে বললাম যে শরীর খারাপ, রক্ত সংক্রান্ত সমস্যা, মানে সুগার প্রেশার সবই ধরে নিয়েছে।
এই মেয়ে আমার 28 বছর বয়সের মেয়ের বিয়ে যে হচ্ছে না, এবং আমি 5 বছর ধরে পাত্র খুঁজছি, আমার শিক্ষিত মেয়ে, গুণী মেয়ে, আমি উপযুক্ত পাত্র পাচ্ছি না, তার জন্য সঞ্জয়দা আমি শুকিয়ে গেছি। আমার এই বিভিন্ন রোগগুলো ধরে গেছে। আমাদের একটি মেয়ে, কার কাছে ছেড়ে যাবো তাকে? আরে একটা গার্জেন তো দরকার রে বাবা, তাকে তো বিয়ে দিতে হবে, তার বিয়ে দিতে হবে। আদৌ আমার মেয়ের বিয়ে হবে কি হবে না? ভাই হবে। হয়তো কিছু প্রতিকারের প্রয়োজন, হয়তো সেই জায়গাটা একটু ঠেলতে হবে, হয়তো যে দোষে এই বিবাহতে বাধা, সেই দোষটা হয়তো খণ্ডন করতে হবে। রত্না ও সঞ্জয় মল্লিক, 4 বছরের প্রেম, তারপর মোটামুটি একটা ভালো বিয়ে হয় তাদের। ওমা, বিয়ের 6 থেকে 8 মাসের মধ্যে সঞ্জয়বাবু আমার কাছে দৌড়ে আসে। সঞ্জয় খুব একটা বয়স হয়নি, এই সবে তার যার 6 মাস আগে বিয়ে হয়েছে। সঞ্জয়দা, আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেল। সে আমার ফোন পর্যন্ত তুলতে চায় না। তাকে যখন আমি আনতে গেছি, সে বলছে তুমি যাও এখান থেকে, আমার বাড়িতে ঢুকবে না তুমি। এই 4 বছরের প্রেম, কসমে ওয়াদে, দিল দরিয়া, আরে ভাই সবই কুছ থা। এত ভালো বিয়ে, অগ্নিকে সাক্ষী রেখে আজকে এই তোমাদের অবস্থা। কি বলবো দাদা, মেয়েটা নাকি বলছে আমাকে ডিভোর্স দেবে, বিয়ে বিচ্ছেদ। ভেবে দেখুন। মানে हाल की घड़ी मंडप में और उसके बाद काठगोड़ा है। এই অবস্থা। কিভাবে সুস্থভাবে মানুষ বাঁচতে পারে বলুন দর্শক বন্ধু? বাড়ির লোকেদের তো ভুলেই যান, দুই বাড়ির মা বাবাদের মানে মন খারাপ, শরীর খারাপ, মানে এগুলো তো রয়েছে। এইসব কারণে বদনাম, সেগুলো তো রয়েছেই। ভেবে দেখুন, একটা মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করবে, কর্ম করবে না এগুলো করবে, কি করবে বলুন? রাজা চ্যাটার্জি মাস্টার ডিগ্রি করেছে, কোভিডের আগে খুব ভালো চাকরি করত, কোনো কারণে কোভিডের পর চাকরিটা চলে গেল। তারপর রাজা যে চাকরিগুলো পাচ্ছে সেগুলো ওর উপযুক্ত নয়, মানে সেই চাকরিগুলোই ওর উপযুক্ত নয়। মানে তার একটা নিশ্চয়ই যে মাস্টার ডিগ্রি করেছে, এত পড়াশোনা সে করেছে, সে তো একটা তার একটা আশা থাকতে পারে, একটা এক্সপেকটেশন থাকতে পারে। বেকার বসে আছে লোকটা, 4.5 বছর হয়ে গেল। 34 বছর বয়স। ভাগ্যেশ তার বিয়ে হয়নি এখনো। আরে কবে চাকরি, কবে বিবাহ, কবে বাচ্চা, কবে সেটেলমেন্ট, সব কিছুর একটা সময় আছে রে বাবা। এটা তো আমেরিকা নয় 70 বছর বয়সেও লোকেরা ওখানে ভাবে যে বিয়ে করব। আশ্চর্য।
প্রীতি মণ্ডল এবং রাহুল দাস ছোটবেলার প্রেম, কয়েক বছর হয়ে গেল। পাড়ায় জানাশোনা বলো, বাড়িতে এক দুজনের জানাশোনা বলো, যাতায়াত পর্যন্ত, বিবাহ হয়নি। 6, 7, 8 বছরের প্রেম। মানে যে সমাজে তারা বসবাস করে তারা মোটামুটি মেনেই নিচ্ছে ভাই এদের বিয়ে মানে আজ না হয় কাল হতেই হবে। এরা এক দুজন ছাড়া বাঁচতে পারে না। হঠাৎ করে প্রীতিদি কি যে তার মাথায় চাপলো, এবং রাহুলের মাথায় কি যে চাপলো, ঝগড়া, অশান্তি। প্রীতি আমার কাছে ছুটে আসে, দাদা কি করবো বলুন। তো সবাই জেনে গেছে সব ব্যাপারটা, আমি আর কোথায় মুখ দেখাবো? আমি আমার পরিচয় কি দেব যে আমার 7 বছরের প্রেম নষ্ট হয়ে গেছে, এখন আমি আরেকটা বিয়ে করতে চলেছি? হ্যাঁ, করতে পারো, কিন্তু মধ্যবিত্ত ঘরে সমাজে তো এটা হঠাৎ করে মেনে নেয় না। বহুত দুঃখ ভাই। রাহুল আমার ফোন পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আশ্চর্য, কথাই বলতে চায় না। अरे मैं जाऊं तो जाऊं कहां? मैं जाऊं तो जाऊं कहां? প্রেমের জ্বালা তো আছেই, তার পাশাপাশি ভেবে দেখুন মানুষের জীবন নিয়ে একটা টানাটানি। ঠিক আছে, ছেলেদের তুলনায় মেয়েদের মান সম্মানের ব্যাপারটা অনেক বেশি, ও সে মানতেই হবে ভাই। এগুলো থেকে আপনি এড়িয়ে চলতে পারেন না। एक बहुत दिन पहले किसी ने मेरे को बोला, अरे लड़के की कोई इज्जत नहीं होती, तुम्हारी लड़की की इज्जत होती है। একটা ছেলে 3টে বিয়ে করলে হবে, হ্যাঁ ঠিক আছে 3টে বিয়ে করে, কিন্তু একটা মেয়ে তার আশীর্বাদ ভেঙে গেলে তার কিন্তু একটা ভালো সম্বন্ধ হতে একটা মানে একটা টানাটানি পড়ে যায়, হয়। শালিনী মুখোপাধ্যায় ব্রাহ্মণ ঘরের মেয়ে, ক্লাস 8 পর্যন্ত খুবই ভালো ছিল লেখাপড়ায়, স্ট্যান্ড করতে। এখন মোবাইল, বন্ধু বান্ধব, কিছু বললেই ধমকি মা বাবাকে, আমরা বেশি কিছু বললে আমি কিন্তু বেরিয়ে যাব। মানে কি এগুলো? আমাদের যুগে এগুলো ছিল না। ঠিক আছে, যুগ পাল্টে গেছে, ভালোর জন্য পাল্টেছে, কিন্তু তার মানে নয় যে তুমি অবাধ্য হয়ে যাবে, তার মানে নয় যে তুমি গুরুজনদের কথা শুনবে না, আর তার মানে নয় যে তুমি যাচ্ছা করে বেড়াবে, তার মানে নয়। बहुत समस्या है भाई, সময় শেষ হবে না, চলতে থাকবে। আমি যদি বলতে থাকি, আমি কিছু কিছু সমস্যা উল্লেখ করলাম যেগুলো একটু স্ট্রাইক করছিল, যেগুলো একটু বাস্তব সমস্যা, এগুলো ঘরে ঘরে দেখা যাচ্ছে আজকাল। অবশ্যই এই যুগে দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্রকে মেনে কথাটা, আর আমি মানছি বলে সবাইকে মানতে হবে তা নয়। জ্যোতিষশাস্ত্র আজকের শাস্ত্র মোটেই নয়, প্রাচীন শাস্ত্র, যার উপরে
আমাদের দেবী বা দেবতারাও কিন্তু বিশ্বাস করে চলেছে চলেছে বাবু। নামি দামি লোক বলে হ্যাঁ ভাই বাড়িতে বারান্দায় তুমি আলো জ্বালাবে 6 মিনিট 6টা বেজে 6 মিনিট 6 সেকেন্ডে। ছয় 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 18, 1+8 9 মঙ্গল। মঙ্গল মানে অগ্নি, উজালা, আলো। তারাও কিন্তু জ্যোতিষশাস্ত্র মেনেই চলে যতই যা বলুক। দর্শক বন্ধু ফোন করুন, কথা বলুন সঞ্জয়দার সঙ্গে। भर दे माँ झोली भर दे ना बहला बातों में। জয় মাতা দি। হ্যাঁ নমস্কার স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে জলি রায় বলছি। আচ্ছা জলিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম কি? শুভঙ্কর রায়। শুভঙ্করের জন্ম তারিখ বলুন। 7/3/93। জন্ম সময় যদি বলেন। হ্যাঁ সকাল 6:45। জন্মস্থান কোথায়? অশোকনগর। এটা হয়ে গেল তোমার উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের মীন লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ। অশোকনগর। বুধ নবমসে ভালো অবস্থায়, কিন্তু শেষ পর্যন্ত বকরি শুক্রের ঘরে। আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া ছেলে অবশ্যই করতে পেরেছে, তাই তো? কিছু লেখাপড়া কমপ্লিট করেছে, তাই তো? না ও মানে একটু শারীরিক আর কি অসুস্থ, একটু প্রতিবন্ধী। না কিছু তো লেখাপড়া করেছিল ছেলে। হ্যাঁ লেখাপড়া করেছে, ও মানে অনেক বড় হয়ে সবকিছু শিখেছে তো, হাঁটা কথা বলা, তার জন্য আমাদের এখানে কোনো না না আমার বক্তব্য কি লেখাপড়া কিছুটা কমপ্লিট করেছে, আমি প্রথমে এটাই বললাম। হ্যাঁ হ্যাঁ করেছে। করেছে বলতে ওই প্রাইমারি স্কুল অবধি পড়েছে, হাই স্কুল আরো যেতে পারেনি, ওকে নেয়নি। আপনি বলছেন শারীরিক দিক দিয়ে অসুস্থ, কিন্তু ডাক্তারবাবু আজ পর্যন্ত সেরকম বুঝতে পারল না কি যে সমস্যা, এবং আগের তুলনায় ছেলেটা কিছুটা ভালো হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কিছুই পারতো না, এখন ওই অনেক ট্রিটমেন্ট চিকিৎসা করে করে এখন একটু আমার যদ্দূর মন বলছে যে দিদি, মানে হয়তো আপনি শুনে হাসিও পেতে পারেন আমি জানি না, কিন্তু আপনার ছেলে পুরোপুরি সুস্থ হওয়ার একটা যোগ অবশ্যই কিন্তু রয়েছে। হয়তো এখন থেকে আরও 3-4 বছর লাগতে পারে, কিন্তু এই ছেলে পুরোপুরি স্বাভাবিক হবে জীবনে। আমার যদ্দূর মন বলছে আজকের ডেটে, আমি বললাম আগের তুলনায় অনেক বেটার আছে, ওর বোধ আছে, ওর বুদ্ধি আছে, ছেলে আপনার মোটেই বোকা নয় এবং এমন কিছু উৎপাত করে না যেটা, আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ না না ঠিক বলছেন আপনি দিদি কিছু মনে করবেন না, ডাক্তারি চিকিৎসা চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে
কিছু গ্রহের প্রতিকার যদি আমার যতদূর মন বলছে এই ছেলেকে দিলে এই ছেলে একটা স্বাভাবিক অবস্থায়, অন্তত স্বাভাবিক অবস্থায় মানসিক শারীরিক দিক দিয়ে আসতে পারে 100%। এবারে কি হবে আমাকে, হ্যাঁ কি করতে হবে? না কি করতে হবে সেটা দিদি এই ধরনের কেস এইভাবে বলা যাবে না, কিছু মনে করবেন না। আপনাকে কোন একটা জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে তার সামনে বসে তার ছক বিচার সুষ্ঠুভাবে করিয়ে তারপর প্রতিকার করাতে হবে। এটা কোনো মানে ছেলে খেলা নয় এটা। হ্যাঁ, যে আমি টিভি পর্দায় আপনাকে বলবো কি করতে হবে, ওটাকে অতটা লাইটলি নেবেন না আপনি। হ্যাঁ, ধন্যবাদ। সব কিছু বলার শোনার একটা জায়গা আছে, একটা কায়দা আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে একটু মানসিক দিক দিয়ে দুর্বল আছে, আর ফোনের ওপর আমি বলে দেবো এই করলে তাই হয়ে যাবে, এটা হয় কোনো দিন? তাও আমি বললাম আগের তুলনায় অনেকটা ভালো। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা সঞ্জয় দা। কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি বাটানগর থেকে সৌম চক্রবর্তী বলছি। বলো সৌম, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলো সৌম। 11/4/1995। 11/4। সময় বলো। সময় বিকাল 4:30। জন্মস্থান কোথায়? কলকাতা। সৌম, আপনার আজকের গানটা খুব ভালো লেগেছে শুনতে। আজকে না? প্রত্যেকটা গানই ভালো লাগে বেশ। আরে ভাই মাতাজি, আমার গলা কেমন লাগে গো আগে সেটা বলো। খুব ভালো, খুব ভালো। না না, আমি আমার বাংলা গলায় গান করি। আমি কোনোদিন কিন্তু গান শিখিনি। না না না, আমি সত্যি শিখিনি কোনোদিন। না সেটা বোঝা যায় না যে আমি কোনোদিন আমি ভালো লাগে মাতাজির গান করতে, তার জন্য করি। না এটা ভালো তো, অবশ্যই ভালো। দাঁড়াও, তোমার সব কাজে আমি বাধা দেখছি কেন? ঠিকই সব চলছিল, হঠাৎ করে দেখছি রেন্ডারিং হচ্ছে। দাঁড়াও, 11/4/95। বিকেল 4:30। জন্মস্থান কলকাতা। কন্যা লগ্ন সিংহ রাশি, কন্যা লগ্ন সিংহ রাশি। দাঁড়াও একটু, কি নাম বললে তুমি? সৌম। সৌম। বৃহস্পতি কিন্তু বক্রী, নিচস্থ রাশিতে রয়েছে। লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দ্বিতীয় কথা যে তোমার কোনো আপন ছোট ভাই নেই? না, একদম ঠিক। ঠিক বললাম ভাই। আমার যতদূর মন বলছে কর্মের দিক দিয়ে প্রচন্ড পিছিয়ে রয়েছে তুমি, এখনো সেই জায়গায় তুমি হাসিল করতে পারলে না। ঠিক না ভুল? ঠিক ঠিক, একটা জায়গা টেবিল করতে পারছি না, সব জায়গাতেই বাধা হচ্ছে। বর্তমানে কোনো জাতীয় প্রাইভেট সার্ভিস করছো? করছিলাম, ওখানে মানে ওখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সব জায়গায়। কিন্তু দেখো ভাই, তোমাকে আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি যে বৈশাখ মাসের মধ্যে তুমি যদি কোনো চাকরিতে না ঢোকো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু তারপর
কিন্তু বৈশাখ মাস পর্যন্ত তোমার কাছে টাইম আছে, এখনো টাইম আছে। আমার মনে হচ্ছে তুমি চেষ্টা করছো, হয়তো 2-4 জায়গায় ইন্টারভিউ হয়েছে, হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ঠিক আছে, দেখি এর মধ্যে দেখি। আমার মনে হচ্ছে বৈশাখ মাসের মধ্যে একটা কিছু ভালো হতে পারে, অবশ্যই হতে পারে, একটা পার্মানেন্ট আকারের কাজ হতে পারে, যেটা আজ পর্যন্ত কিন্তু হয়নি। আচ্ছা পাইছে না জয় মাঝে ঠিক হয়। না না, হবে হবে, আমি বলছি হবে, 100% হবে। আর কোনো শত্রু কোনো ব্যাপার আছে কি? দাঁড়াও, শত্রু ছিল, আছে, থাকবে। তাকে দমন করার মতো, তাদেরকে দমন করার মতো জোর তোমার মধ্যে একেবারে নেই। মানুষ তোমার ক্ষতি করে, কিন্তু তুমি তাদেরকে রিটালিয়েট করতে পারো না। ঠিক না ভুল? ঠিক ঠিক ঠিক। তোমার সেই মানুষ কথাই নেই বাবু। মানুষ কথা তো দূরের কথা, সেই জোরটাও নেই মনে হয়। না না না, সেটা করতেও পারি না আমি। পারবেও না কোনোদিন। তো এই জন্য কিছু কি রত্ন কিছু কি সে ঠিক আছে, সে তার জন্য তো ভাই জ্যোতিষ ভাই রয়েছে, চেম্বার রয়েছে, ওখানে গিয়ে বসে দেখাতে হবে। যদি না, সেটা যদি না পারো তাহলে অনলাইনে ভিডিও কলের ওপরে ভিজিট জমা করে সেই ধরনের একটা বিচার করিয়ে একটা অল্পের মধ্যে, যেটা মাধ্যমে তোমার এই বাধাগুলো যাতে কাটতে পারে, সেই একটা ব্যবস্থা তোমাকে করে নিতে হবে। আপনি পান্না ধারণ করতে বলেছেন, পান্না পড়ে আছে আপাতত, সেটা ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তোমাকে বলেছিলাম হয়তো। না না, ঠিক আছে, খারাপ নয়। পান্না পড়ে তোমার কোনো সেরম কোনো বড় আকারে ক্ষতি হয়নি কিন্তু। না না, কিছুই হয়নি। তা কবে নাগাদ মানে স্টেবল হয়ে দাঁড়াতে পারবো ঠিকঠাক ভাবে? আগামী 2.5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে তোমার মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে যাবে। 2.5 বছরের মধ্যে, মানে 2 বছরের মধ্যেই ধরো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে আপনাকে মিষ্টি খাইয়ে আসবো। মিষ্টি তো আমি খাই না বাবু, আমি নুনতা খাই। আচ্ছা ঠিক আছে, তাই 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 খাইয়ে আসবো যদি হয়ে যায় তো। এই সিঙ্গাড়া আনবে না, খাস্তা কচুরি আনবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আলু খেলে মোটা হয়ে যাবো। বলে দিই ভাই, হ্যাঁ মিষ্টি আমি খাই না। মিষ্টি জিনিসটা, মিষ্টি খাওয়া উচিত নয়। বাকিদের খাওয়া উচিত, আমার খাওয়া উচিত না। কেন, আমি একটু ওয়েট পুট অন মানুষ করে মিষ্টি খেয়ে। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি বেলেঘাটা থেকে পূজা বলছিলাম। পূজা কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে জানবো স্যার। পূজা জন্ম তারিখ বলো। আমার 14/11/1991। সময় বলো পূজা। 6টা 35 মিনিট। সকাল না বিকেল? সকাল সকাল। সেটা বলতে হয়। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা শিয়ালদা এনারেস। হ্যাঁ শিয়ালদা এনারেস। কলকাতাই তো, শিয়ালদা আর কোন বাগাড়া। বৃশ্চিক লগ্ন এবং তোমার মকর রাশি, সময়টা তো খুব খারাপ যাচ্ছে বাবু। লাস্ট 2 বছর তো প্রচুর চোখের জল ফেলতে হয়েছে। ঠিক না ভুল? একদম ঠিক স্যার। কাছের মানুষ প্রচন্ড দূর হয়ে গেছে, যাদের কাছে প্রিয় ছিলে, যাদের সঙ্গে ভালোবাসা ছিল, অনেকটা নষ্ট হয়ে গেছে ইদানিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না ভুল? একদম ঠিক। দাঁড়াও একটু, স্যার আমার 1 মিনিট দাঁড়াও। আমি একটা প্রশ্ন করছি। এই বয়সে, তোমার বয়স হয়েছে 33 বছর, তা সত্ত্বেও আমাকে একটা প্রশ্ন করতে হচ্ছে। বিবাহ হয়েছে কি তোমার? আর সেটা তো আমি বলবো, তুমি কেন বলতে যাবে? যাই হোক, যে বাড়িতে বর্তমানে থাকো সেটা নিশ্চয়ই কর্তার ব্যক্তিগত নামে নয়। না না না, বলেই দি। আর তোমার লেখাপড়াও ডিস্টার্ব করেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলো কি জানতে চাও? আমি জানতে চাই আমি নিজস্ব বাড়ি কবে হবে স্যার? নিজস্ব বাড়ি মানে কর্তার বাড়ি? কর্তার হচ্ছে আমার হোক বা, হ্যাঁ হ্যাঁ। না, এই জায়গাটা একটু কমজোর দেখছি গো, কিছু মনে করো না। এই জায়গাটা আমি একটু দুর্বল দেখছি, প্রচন্ড দুর্বল দেখছি। আদৌ বাড়ি হবে কিনা আমার হিসেব মতো প্রশ্ন চিহ্ন। বাবা,
তাহলে এর আগে তো আমি আপনার কাছে বলেছি, মানে কথা বলেছিলাম একবার অনলাইনে, তখন আপনি বলেছিলেন হবে, আজ না হোক 10 বছর পর হলেও হবে। ক বছর আগে বলেছিলাম? তাও 5-6 বছর হয়ে গেছে প্রায়। জানি না, আমি বলেছিলাম এই ছক দেখে হয়তো আমি বলিনি, অন্য কিছু ছক দেখিয়েছিল। এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাড়ির কোনো যোগ নেই। আমি কি, আর আমি 5 বছর আগে যে গণনাটা করতাম আজকেও সেই গণনাই করি। আমি যা যা বললাম এ ছাড়া, এই কথা ছাড়া সব কথা মিলেছে না মেলেনি? একদম একদম সবই মিলেছে। তাহলে তাহলে এটার জন্য কি কিছু করতে হবে? সে আবার ওই যে একটা বললাম, চেষ্টার জন্য একটা প্রতিকার, উপায়, রেমেডি করতে হবে, এমনি হবে না, হবেই না। ঠিক আছে? আচ্ছা, বলছি আর একটা কথা ছিল স্যার। বলুন। বলছি আমার কি আমি এখন প্রেগনেন্ট, আমার কি কন্যা সন্তান হতে হবে কি না? না, এই জবাবটা আমি দিই না, তাও দেখি, আমি দেখে নিই। এই জবাবটা আমি দিতে একটু অপছন্দ করি। এটা ছেলে হবে মেয়ে হবে আমি জানি না। তুমি কি বললে যে কন্যা সন্তান হবে কি না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি সত্যি বলবো, আমি কি দেখছি সেটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ বলে। আমার চোখে কিন্তু পুত্রই পড়ছে। তাহলে তো ব্যাস, আর কিছু বলার নেই। তোমাকে দেখে সবাই কি বলে সত্যি বলো, যারা বয়স্ক মহিলারা কি বলে? সবাই সবাই পুত্রই বলছে। জয় মাতা দি। দেখে নাও তুমি। আমি ভাই, আমি নয়তো তোমাকে দেখেছি আর নয়তো আমি কিছু জানি। রাখো বাবু। देख लो भैया, ज्योतिष शास्त्र और कमाल। एक बहुत মানে কিছুদিন আগে কোনো একটা জায়গায় গেলাম, তো একটা ভদ্রলোক আমাকে, মানে সে চেনে না আমাকে, মানে সে জানেও না আমার সম্বন্ধে বিশেষ কিছু। তা আমাকে বলছে, আপনার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো, তা আপনি কী করেন আমাকে জিজ্ঞেস করছে। मैंने बोला किधर आओ, मैंने बहुत आस्ते से बोला, मैंने कहा भैया किसी को बोल मत देना, मैं कमाल करता हूँ। कमाल करते हैं, बस ऐसा ही कुछ करते हैं कि মানুষ বিপদে পড়ে, অসুবিধাতে পড়ে আমার কাছে যখন আসে, তখন হয়তো ঠাকুরের কৃপায়, মাতাজির আশীর্বাদে, মাতাজির কৃপায় এমন কিছু করে দিই যাতে তারা সুষ্ঠুভাবে বাঁচতে पारे। तो कहानी खत्म आज की, और मुक्का नहीं, मुलाकात बहुत जल्द होती रहती है। দেখা খুব শিগগিরই হবে। সঞ্জয়দার 3টে নিজস্ব চেম্বার মনে রাখবেন, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। तो अभी भैया ने एक बोला कि भैया भजन आज का बहुत अच्छा था, तो उसी भजन का ही 2 लाइन गा के आज का प्रोग्राम जो है वो खत्म कर दो। भर दे माँ झोली, भर दे ना बहलाऊं बातों में, भर दे माँ झोली, भर दे ना बहलाऊं। जय माता दी। আপনার মঙ্গল চান খুঁজে